আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। আচ্ছা, মনির ভাই, সবক কোথা থেকে ছিল আপনাদের? মানে 16 নম্বর সবক ছিল। 16 নম্বর সবক ছিল, তাই তো? জি। ষোলো নম্বর পড়া, মিম সাকিনের কায়দা। মিম সাকিনের পড়াটা দেয়া ছিল নাকি মিম সাকিনের পড়া দেওয়া হবে? মানে এখান থেকে পড়া দেওয়া ছিল। এখান থেকে পড়া দেওয়া ছিল। এখান থেকে 40 পৃষ্ঠা পর্যন্ত পড়া দেওয়া ছিল। এখান থেকেই 40 পৃষ্ঠা পর্যন্ত পড়া দেওয়া ছিল, তাই তো? জি 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 র পূর্বারি ঘর কায়দাটা পড়া দেওয়া হবে, তাই না? জি 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 জি। শোয়েব আলী ভাই, ভালো করে শুনবেন, ঠিক আছে? নাসিবুল ভাই, আপনিও শুনবেন, যতক্ষণ ক্লাসে জি। আছেন শুনেন, ঠিক আছে? হুম। রয়ের কায়দা, রয়ের কায়দা, সবক নাম্বার 17, রয়ের কায়দা। বুঝতে পেরেছেন? জি। সবক নাম্বার 17, রয়ের কায়দা। রয়ের পুর, রয়ের উপর জাবার বা পেশ হলে র পুর হয়। রয়ের উপরে কি হয়? জাবার বা পেশ হলে কি হয়? র পুর হয়। পেশ হলে র পুর হয়। জি। র পুর হওয়ার কায়দা বলে দিয়েছে। রয়ের কায়দা, র পুর এবং রয় পুরের বর্ণনা, পুরের বর্ণনা। রয়ের কায়দা, পুরের বর্ণনা। নাম্বার 1, রয়ের উপর জাবার বা পেশ হলে রপুর হয়। বুঝে এসছে? তারপর জি দেখেন, র সাকিনের পূর্বে জাবার বা পেশ হলে রপুর হয়। র সাকিন, তার আগের অক্ষরের উপরে জাবর কিংবা পেশ থাকলে কি হবে? রপুর হবে। বুঝতে পারছেন? গফুর র হবে। পুর জি। হবে। র সাকিনের আগে যে অক্ষরটা আছে, র সাকিনের আগে ডান দিকে যে অক্ষরটা আছে, সেই অক্ষরের উপর জাবর বা পেশ হলে র পুর হবে। তাহলে দুটো বুঝে এসছে, 1 নম্বর আর 2 নম্বর বুঝে এসছে। জি। জি জি। তারপরে দেখেন, রয়ের উপর দু জাবার বা দু পেশ হলে র পুর হবে। বুঝে এসছে? জি জি। জি 4 নম্বরটা দেখেন, র মুসাদ্দাত এর পর জাবার বা পেশ হলে র পুর হবে। র পুর মুসাদ্দাদের হবে। পর, র মুসাদ্দাদের উপর, উপর, র মুসাদ্দাদের উপর জবর বা পেশ হলে র পুর হবে। র মুসাদ্দাদ বলতে পুর হবে। মুসাদ্দাদ কাকে বলে? ওই যে সিনের মাথার মতো যে দুটি ওটাকে কি আছে, বলে? ওটা মুসাদ্দাত। ওটাকে মুসাদ্দাদও বলে, ওটাকে তাসদিদও বলে, তাই না? ওটাকে তাসদিদ বলে, তাসদিদ। ওটাকে বলা হয়, তাসদিদ। শুনেন, ওইটাকে, ওই চিহ্নটাকে বলা হয় তাসদিদ। আর ওই চিহ্নটা যেই অক্ষরের উপরে থাকবে, সেই অক্ষরকে বলা হয় মুসাদ্দাত ওয়ালা অক্ষর। বুঝতে পেরেছেন? জি। আলাদাভাবে ওর নাম হলো তাসদিদ। যখন কোনো অক্ষরের উপরে থাকবে তখন বলা হবে মুসাদ্দাত ওয়ালা অক্ষর, মুসাদ্দাত। বুঝতে পেরেছেন? জি জি তো 4 নম্বর কায়দাটা সেটাই বলছে। র মুসাদ্দাদের উপর, র মুসাদ্দাদের উপর জাবার বা পেশ হলে র পুর হয়। এই হলো র মুসাদ্দাদ। র মুসাদ্দাদের উপর কি আছে? জাবার আছে, তাই না? জি। জি আর এই র মুসাদ্দাদের উপর পেশ আছে, তাই তো? জি। এখানে সেটা বলছে, র মুসাদ্দাদের উপর জাবার বা পেশ হলে র কি হবে? পুর হবে। তাহলে এই রটা পুর হবে, এটাও পুর হবে, তাই না? জি। জি জি। তাহলে র পুর হওয়ার কায়দাটা বুঝে এসছে আপনাদের। জি। র কি কি কারণে পুর হয়? 4টি কারণে র পুর হয়। বুঝে এসছে? জি প্রথমে শর্টে বুঝে দেন। রয়ের উপরে জবর বা পেশ হলে র পুর হবে, জবর বা পেশ। জেরের কথা কিন্তু বলেনি, জের এখানে কেউ আনবেন না, ঠিক আছে? জবর বা জি। পেশ, ঠিক আছে? জি। রয়ের উপরে জবর বা পেশ হলে র পুর হবে। র সাকিনের পূর্বে, অর্থাৎ র সাকিনের আগে জবর বা পেশ হলে র পুর হবে। শুধু রয়ের উপরে জবর, জবর বা পেশ হলে রপুর হবে, কিংবা র সাকিনের পূর্বে জবর বা পেশ হলেও রপুর হবে। বুঝতে পেরেছেন?
জি 3 নম্বরটা দেখেন, রয়ের উপরে দুজাবার দু দুপেশ হলে রপুর হবে। বুঝতে পেরেছেন? জি জি, রয়ের উপরে দুজাবার দুপেশ হলে রপুর হবে। তারপরে দেখেন, র মুসাদ্দাদের উপর জাবার বা পেশ হলে পুর হবে। রয়ের উপরে যদি মুসাদ্দাদ থাকে, রয়ের উপরে যদি তাসদিদ থাকে এবং জাবর কিংবা পেশ থাকে, তাহলে র পুর হবে। যেমনটা দেখতে পাচ্ছেন, রয়ের উপরে তাসদিদ আছে অর্থাৎ মুসাদ্দাদ আছে, তার উপরে জাবর আছে। তারপরে দেখেন, রয়ের উপরে তাসদিদ আছে অর্থাৎ মুসাদ্দাদ আছে, তার উপরে কি আছে, পেশ আছে, তাই না? জি তাহলে র মুসাদ্দাদ ওলা রয়ের উপরে জাবর বা পেশ হলেও র পুর হবে। বুঝে এসছে? জি জি উদাহরণটা দেখে নেন, উদাহরণটা দেখেন। দেখেন, রাজাকুনা, র জবর র, জা কব জবর জাক, রাজাক, নুন আলিফ জবর না, রাজাকুনা। এখানে কায়দাটা কার কায়দা পড়া হচ্ছে বলেন তো? রয়ের কায়দা, তাই না? রটা দেখেন, হ্যাঁ জি লাল কালার দিয়ে রটা লেখা আছে, দেখেন। হুম যেই কায়দার সবক হবে, যেই সবকের পড়া হবে, সেই সেই কায়দাটার অক্ষরটা লাল হয়ে থাকবে। বুঝতে পেরেছেন? যেমন এখানে জি রয়ের কায়দা চলছে, র পুর হওয়ার কায়দা চলছে। তো এখানে কি বলেছিল, রয়ের উপরে জবর বা পেশ হলে র কি হয়? রপুর হয় র পুর হয়। মনিরুল ভাই, মাইক বন্ধ কেন? রয়ের উপরে জবর বা পেশ হলে র পুর হয়। তো এখানে কি দেখতে পাচ্ছেন, রয়ের উপরে কি আছে? জবর রয়ের জবর উপরে আছে। জবর আছে, সেই জন্য র এটা পুর পড়িতে হবে, অর্থাৎ মুখটা একটু গোল করে পড়িতে হবে, তাই না? জি জি রজাকনা, রজাকনা। রজক না জি, রজক না হ্যাঁ, রজাকনা, রজাকনা নাই, রজাকনা, রজক না রজাকনা। রজক না দেখেন, তারপরে দেখেন, রুবামা, রুবামা, রপে শুরু, রয়ের উপরে রুবামা কি আছে? রয়ের উপরে কি আছে? পেশ আছে পেশ আছে। রয়ের উপরে পেশ থাকলে কি হবে? রয়ের ওপর পেশ থাকলে পুর হবে হ্যাঁ, রয়ের উপরে পেশ থাকলে র পুর হবে, পুর হবে র। রপুর হবে হ্যাঁ জি অর্থাৎ মুখটা গোল করে পড়তে হবে, যেমন রুবামা। রুবামা শোয়েব ভাই, আপনার মাইক বন্ধ আছে। আপনি যদি কিছু বলতে চান মাইক খুলবেন, ঠিক আছে শোয়েব ভাই? আপনার যদি অতিরিক্ত অতিরিক্ত প্রবলেম থাকে তাহলে বন্ধ করে রাখতে পারেন, ইনশাল্লাহ হবে না। আচ্ছা, আপনার 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 কথা বোঝা যাচ্ছে না শোয়েব ভাই, আপনার কথা বোঝা যাচ্ছে না। আপনি মাইকটা বন্ধ করে শোনেন, ঠিক আছে? দেখেন, আরসালনা, আরসালনা, এখানে কি কায়দা বলেছিলেন? রয়ের উপরে কি আছে? রয়ের উপরে কি দেখতে পাচ্ছ এখানে? মনিরুল ভাই বলেন, চুপ করে থাকলে হবে না তো, মনিরুল ভাই বলতে হবে তো। রয়ের উপরে কি আছে এখানে? জবর রয়ের আছে উপরে পেশ আছে। একজন বলছে পেশ আছে, একজন বলছে জবর আছে। রয়ের উপরে ভালো করে দেখেন কি আছে, আমি বড় করে দিচ্ছি, চশমা পরেন। সাকিন আছে সাকিন সাকিন আছে সাকিন জি, রয়ের উপরে সাকিন আছে, তাই না? জি হুম, রয়ের উপরে সাকিন আছে। তো জি এখানে একটা কায়দা বলেছিল, মনে আছে? র হুম সাকিনের পূর্বে, অর্থাৎ র সাকিনের আগে, অর্থাৎ পূর্বে র সাকিনের জবর ডান দিকে। বুঝতে পেরেছেন? আলিফ হামজা জবর আছে সাবার বা পেশ হলে র পুর হবে। র সাকিনের পূর্বে, র সাকিনের ডান দিকে, র সাকিনের আগে জবর বা পেশ হলে র কি হবে? পুর হবে। পুর হবে রপুর হবে জি, র পুর হবে। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, হুম রয়ের উপরে কি আছে? সাকিন আছে সাকিন সাকিন আছে। আর র সাকিনের পূর্বে কি আছে? জবর আছে হ্যাঁ, র জবর সাকিনের আছে। পূর্বে জবর আছে। তো এখানে তাহলে কি পড়লেন? র সাকিনের পূর্বে জবর থাকলে কি হয়? রপুর হয় রপুর নপুর হয়। হয়। জি, মাশাআল্লাহ। তাহলে র পুর, র, র যখন পুর হবে, রটাকে কেমন ভাবে পড়তে হবে? মুখটা একটু গোল করে পড়তে হবে, তাই না? হামজা র জি জি জবর আর হামজা র জবর আর, সিন লাম জবর হামজা সাল, র জবর আর আর সাল, নুন আলিফ জবর না, আর সাল
আরসালনা أرسلنا আরসালনা أرسلنا আরসালনা আরসালনা أرسلنا জি, তারপরে কি আছে? কুরআনুন, তাই না? হ্যাঁ কুরআনুন, এখানে যেমন র সাকিনের কুরআন পূর্বে জবর আছে, র কি? পুর, তাই না? এখানেও পুর তেমন র সাকিনের পূর্বে কি আছে? পেশ আছে। কি হবে তাহলে? পেশ আছে এটা পুর হবে। পুর হবে। তাহলে কুরআন কেমন ভাবে পড়তে হবে? পুর আনুন, তাই না? পুর কফ রা আনুন, পেশ পুর কুফ সব রপেশ কুরআনুন পুর, হামজা খাড়া জবর পুর নুন দুপেশ নুন, পুর নুন। বুঝতে পেরেছেন? আনুন জি জি, তারপরে কি আছে? বা বীর র, বীর জি বীর র, বা রজের বীর, র জবর র, বীর র। বীর আচ্ছা, এখানে কি বলেছে? র এর উপরে কি আছে এখানে? এর উপরে ইয়ে আছে মুসাদ্দাত বা র এর উপরে তাসদিদ মুসাদ্দাদ আছে। আছে, অর্থাৎ তাসদিদ আছে। তো র এর উপরে জি যখন তাসদিদ থাকে, তাসদিদওয়ালা র এর উপরে যখন তাসদিদওয়ালা র এর উপরে যখন জবর বা পেশ আসে, তখন কি হয়? রপুর হয় জি, র পুর পড়িতে হয় তাসদিদওয়ালা অক্ষরের উপরে, তাসদিদওয়ালা র এর উপরে। শুধু তাসদিদওয়ালা র এর উপরে যদি জবর আসে, র পুর হয়। কিংবা তাসদিদওয়ালা র এর উপরে পেশ আসলেও র পুর হয়। বুঝতে পারছেন? পুর যেমন হয় এখানে দেখেন, র মুসাদ্দাদের উপর জাবর বা পেশ হলে র পুর হবে। এখানে পরিষ্কার লেখা আছে। বুঝতে পেরেছেন? তাহলে এই র গুলোও কি পুর পড়িতে হবে, তাই না? হুম হুম মনিল ভাই, পুর এটাকে পড়িতে হবে। আরেকবার জি বলেন শোয়েব ভাই। আরেকবার ভালো করে পড়ান। আপনি যে অতক্ষণ পড়াচ্ছিলেন না, নেট কেটে কেটে আসছে, আমি কিছু কথাই শুনতে পাইনি। জি জি ভাই। এখন ক্লিয়ার পুরের কায়দাটা আরেকবার পড়াচ্ছি, ওটা শোনেন। আরেকবার বুঝিয়ে দেন। দেখেন, রয়ের র পুর হওয়ার চারটি কায়দা। র পুর হওয়ার জন্য চারটি তরিকা আছে। চার রকম ভাবে র পুর হয়। বুঝতে পেরেছেন? র চার রকম ভাবে পুর করতে হয়। র প্রথমে তো র এর উপরে জাবার থাকলে পুর হয়, কিংবা পেশ থাকলেও র পুর হয়। বুঝতে পেরেছেন? জি আরো একটা জি, দু নম্বর, দু নম্বরটা হলো র এর উপরে সাকিন থাকলে আর র সাকিনের পূর্বে, অর্থাৎ র সাকিনের ডান দিকে যে অক্ষরটা আছে, সেই অক্ষরের উপরে জি জবর বা পেশ হলে র পুর হবে। বুঝতে পেরেছেন? জবর বা জি পেশ জি হলে জি র পুর হবে। তাহলে কি হলো? এক নম্বর, র এর উপরে জবর পেশ হলে র পুর, র সাকিনের পূর্বে জবর বা পেশ হলে র পুর। দু নম্বর হলো, র এর উপরে দুজাবার দু পেশ হলে র পুর হবে। বুঝতে পেরেছেন? দুজাবার কিংবা দু পেশ হলে র পুর হবে। বুঝে এসছে? র এর উপরে জাবার অথবা পেশ আসলে রপুর, র এর উপরে দুজাবার বা দু পেশ আসলে রপুর, কিংবা র এর উপরে সাকিন আর র এর পূর্বে অক্ষরে জাবার বা পেশ আসলে রপুর হবে। এই তিনটে বুঝে এসছে আপনাদের সহজভাবে? জি বুঝে এসেছে, শোয়েব তিনটেই ভাই, বুঝতে শোয়েব আলী পেরেছি। ভাই বলেন, বুঝে এসছে? 4 নম্বরটা দেখেন। 4 নম্বরটা হলো র মুসাদ্দাত। র মুসাদ্দাত অর্থাৎ র এর উপরে যখন তাসদিদ থাকবে, র এর উপরে যখন তাসদিদ থাকবে এবং ওই তাসদিদের উপরে যখন জবর বা পেশ থাকবে, সেটা সেই রটাও কি পুর হবে। বুঝতে পেরেছেন? জি সেই রটাও পুর হবে। তাহলে র পুর হওয়ার চারটি পদ্ধতি, 4 রকম ভাবে র পুর হয়। এক হলো র এর উপরে জবর বা পেশ আসলে র পুর হয়। দুই হলো র এর উপরে দুজাবার বা দুপেশ আসলে র পুর হয়। 3 নম্বর হলো র সাকিনের পূর্বে, র সাকিনের পূর্বে অর্থাৎ আগে, র সাকিনের আগে জবর বা পেশ হলে র পুর হয়। তৃতীয় নাম্বার, র মুসাদ্দাদ ওয়ালা তাসদিদ ওয়ালা র এর উপরে জবর বা পেশ থাকলে র পুর হয়। সহজ ভাষায় বলে দিলাম। বুঝে এসছে আপনাদের সকলে? জি, আলহামদুলিল্লাহ। জি মাশাআল্লাহ। তারপরে দেখেন, ওই যে পুর হওয়ার এই যে চারটি কায়দা, চারটি কায়দা এখানে উদাহরণ দিয়েছেন। দেখেন,
এই রয়ের উপরে প্রথম কায়দা যেটা বলেছিল, রয়ের উপরে জাবার বা পেশ হলে র পুর হয়, ওটা এখানে উদাহরণ দিয়েছে দেখেন, রয়ের উপরে জাবার আছে, এটা পুর হবে। তারপরে দেখেন রয়ের উপরে পেশ আছে, এটাও পুর হবে, যেমন রজাকনা, রুবামা, র জবর র, জাল কব জবর জা, কব জবর জাক, রজাক, নুন আলিফ জবর না, রজাকনা, রুবামা, র পেশ রু, বা জবর বা, রুবা, মিম আলিফ জবর মা, রুবামা। বুঝতে পেরেছেন? এই র গুলো পুর হবে, অর্থাৎ মুখটাকে গোল করে পড়তে হবে। তারপরে দেখেন আর ওসালনা, এখানে র সাকিনের পূর্বে জাবর অথবা পেশ হলে কি বলা হয়েছিল, এখানে র সাকিনের পূর্বে জাবর অথবা পেশ আসলে কি হবে? র পুর হবে। দেখেন র সাকিনের পূর্বে জাবর বা পেশ হলে র পুর হবে, তাই না? তো এখানে কি দেখতে পাচ্ছেন, র সাকিনের পূর্বে জাবার এসছে, এখানে দেখেন র সাকিনের পূর্বে পেশ এসছে, তাই না? তাহলে এইখানটাও র পুর হবে। বুঝে এসছে? জি রসাকিনের পূর্বে জাবর এসছে, রসাকিনের পূর্বে পেশ এসছে, এখানেও জাবর পুর হবে। তাহলে আর ওসাল না, হামজা র জবর আর, সিন লাম জবর সাল, আর ওসাল, নুন আলিফ জবর না, আর ওসাল না, কুরআনুন, কব র পেশ কুর, হামজা খাড়া জবর আ, কুরআ, নুন দু পেশ নুন, কুরআনুন। বুঝতে পেরেছেন? জি জি, তারপর দেখেন বীর র, এই বীর র আর বীর রু, লাস্টের কায়দাটা কি বলেছিল? মুসাদ্দাত র মুসাদ্দাদের উপর জাবর বা পেশ হলে র পুর হবে। র মুসাদ্দাদ অর্থ হলো যে র এর উপরে তাসদিদ আসবে, এই চিহ্নটাকে কি বলে? আচ্ছা তাসদিদ, তাই না? তাসদিক জি, যে র এর উপরে তাসদিদ আসবে সেই অক্ষরটাকে কি বলে? মুসাদ্দাত ওয়ালা অক্ষর, মুসাদ্দাত ওয়ালা অক্ষর, তাই না? তো এখানে কি বলছে, র মুসাদ্দাদের উপর জাবর বা পেশ হলে র পুর হবে। তো এখানে র মুসাদ্দাদ আছে, তার উপরে জবর আছে, আর এখানে র মুসাদ্দাদ আছে, তার উপরে পেশ আছে। তো এই কায়দাটা এর কায়দা, যেমন বীর র, বীর র। বুঝতে পেরেছেন? তারপর দেখেন বীর রু, বীর রু, বীর রু, এটা পুর হবে, অর্থাৎ মুখ গোল করে পড়তে হবে। শোয়েব ভাই বুঝে আসছে? শোয়েব ভাই, আজকে শুধু রয়ে পুর হওয়ার কায়দা দেবো, ঠিক আছে? বাড়ি ঘর কায়দা আজকে দেবো না। বুঝে এসছে? জি 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 একটা 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 একটাই থাক জি জি জি, আজকে একটা দেবো, জি কারণ এখানে চারটে, একটার ভিতরে চারটে, চারটে কায়দা আছে। গোলমাল মনিরুল হয়ে ভাই যাবে নাহলে মনে করে রাখবেন, জি শোয়েব ভাই মনে করে রাখবেন যে সবক নাম্বার 17 এইটা পড়া জি ছিল, শুধু রয়ের পুর হওয়ার কায়দাটা পড়া ছিল, তাই না? এটা মনে করে রাখবেন। জি জি আর পিছনের পড়া জি কোনটা দেয়া ছিল আপনাদের? ওই যে শুধু মিম মিম সাকিনের কায়দা, সাকিনের তাই তো? জি জি, মিম সাকিনের কায়দা দেয়া ছিল তাহলে। আচ্ছা বলেন, আপনাদের যে পড়াটা দেয়া ছিল সেই পড়াটা আপনাদেরকে ধরি। আচ্ছা, মিম সাকিনের কায়দা, মিম সাকিনের কটি কায়দা বলেন? মনিরুল ভাই বলেন, মিম সাকিনের কটি কায়দা? মিম সেখানে তিনটে কায়দা। শোয়েব ভাই বলেন তিনটি কায়দা, কি কি বলেন শোয়েব ভাই? ইজহার ইকফা ঈদগম মাশাআল্লাহ। আচ্ছা মনিরুল ভাই, মিম সাকিনের যে তিনটি কায়দা, ইজহার, ইকফা, ইদগম, মনে আছে তো? জানেন তো? জি ইজহার কাকে বলে? ইজহার, ইজহার কাকে বলে? ইজহার যে মিম সাকিনের যে ইজহার বলে যে কায়দাটা আছে, ওটা কাকে বলে, কিভাবে হয়? বলতে হবে তো, না মুখস্থ রাখলে আপনি কি করে পড়বেন? আচ্ছা শোয়েব ভাই, আপনি বলতে পারবেন এই যে ইজহারের, মিম সাকিনের যে ইজহারের স্বাভাবিক যে কায়দাটা, ইজহারের স্বাভাবিক কায়দাটা কখন হয়, কিভাবে হয়? জি বিনা গুণায় স্পষ্ট ভাবে পড়তে হয় আচ্ছা, এটা মানে বিনা গুণায় পড়তে হয়, ওটা হলো ওর কাজ, ওটা হলো
ওর কাজ, বুঝতে পেরেছো? তানবিন বা নুন সাকিনের পরের অক্ষরকে বিনা গুণায় স্পষ্টভাবে পড়তে হয়। কায়দাটা কখন হয়, কখন হয় আমি জিজ্ঞাসা করছি, কখন হয় কায়দাটা? যেমন নুন সাকিনের কায়দাগুলো, নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর আসলে ইকফা হয়, তাই না? আমি সেটাই জিজ্ঞাসা করছি যে যে ইজহারে সাফাবি যে মিম সাকিনের কায়দাটা ওটা কখন হয়, কিভাবে হয়? বা মিমের বায়ের উপর পরে অক্ষর আসলে, তাসদিদ থাকলে, বা মিমের উপর তাসদিদ থাকলে ওটাই তো। মানে গুণনা হয়। আপনাদের কারোর পড়া হয়নি, ওখানে আছে মিম সাকিনের তানবিন কিংবা মিম সাকিনের পরে, না সরি, শুধু মিম সাকিনের পরে, মিম সাকিনের পর, বুঝতে পেরেছেন, মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া, বা আর মিম ছাড়া, মনে পড়ছে? আর কিছু বলবো, এবার বলতে পারবেন? যে আমি আমি বললাম বা আর মিমের উপর তাসদিদ থাকলে গুণনা করতে হবে। ওইটাই, ওইটার পড়া এখন নয় মনিরুল ভাই, ওটার পড়া তো হয়ে গিয়েছে। বা আর মিমের উপরে তাসদিদ হলে গুণনা করতে হবে, সেটা তো আলাদা জিনিস, সেটা অজীব গুণনা। এখানে তো মিম সাকিনের কায়দা চলছে। আচ্ছা, শোয়েব ভাই এবার বলতে পারবেন মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে? জি দেখেন, মিম সাকিনের পর পা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে মিম সাকিনকে বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলে। তাহলে ইজহারে সাফাবি কাকে বলে? মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে তাকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলে। বুঝতে পেরেছেন? জি। যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে মিম সাকিন কাকে বলে, ইয়ে মিম সাকিনের যে ইজহারে সাফাবি, মিম সাকিনের ইজহারে সাফাবি কায়দাটা, ইজহারে সাফাবি কাকে বলে, যখন প্রশ্ন করা হবে তখন আপনি বলবেন ইজহারে সাফাবি মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া যদি কোনো অন্য অক্ষর আসে তাহলে সেটাকে ইজহারে সাফাবি বলে। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে সেটাকে কি বলা হবে? ইজহারে সাফাবি, তাই তো? সাফাবি। জি, ইজহারে সাফাবি। আচ্ছা, এইটাই তার সঙ্গে গুলিয়ে যাচ্ছে। ওই ভাই এটা ভুলবেন না কিন্তু, বলে দিলাম, ঠিক আছে? জি 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 জি। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া আর কটি মিম অক্ষর? সাকিনের পর বা বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে মিম সাকিনকে বিনা গুণায় স্পষ্ট করে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে মিম একে আর বা ছাড়া ইজহারের, কটি অক্ষর আছে? 27টি, তাই তো? 27টি। জি, বা আর মিম তার ছাড়া মধ্যে যে কোনো 27টি অক্ষর, অক্ষর যদি মিম সাকিনের পরে আসে তাহলে সেটাকে বলা হবে ইজহারে সাফাবি, তাই না? মিম আর বা ছাড়া যা অক্ষর আসুক না কেন তাকে ইজহারে সাফাবি বলা হবে। ইজহারে সাফাবিকে বিনা গুণায় স্পষ্ট করে পড়তে হবে, তাই তো? জি। যেমন মনিরুল ভাই পড়েন, এটা পড়েন। হামজা জবর আ, লাম মিম জবর মা, জোরে পড়েন আলাম। মনিরুল ভাই, গলার আওয়াজ শোনা যাচ্ছে না, মনিরুল ভাই জোরে। হামজা জবর আ, লাম মিম হামজা জবর মা, জবর আ, হামজা জবর কি হয়? লাম আ। আ, লাম মিম জবর মা, লাম মিম জবর আলাম লাম। আলাম, লাম তা, তা জবর তা, রা জবর রা, তারা, আলম তারা। আলম তারা। মাশাআল্লাহ, আলম তারা। আচ্ছা, শোয়েব ভাই জি। আপনি আপনি এটা পড়েন। হা মিম পেশ হুন, হা, হা মিম পেশ হুম, হা ইয়াজের ফি, হা আলিফ জবর হা, হুম ফি হা, হুম ফিহা, ফায়াজের ফি, একালিপ টান হবে। ফি, হুম ফিহা, হুম, বুঝতে পেরেছেন? খেয়াল রাখবেন। হুম ফি হা। জি। আচ্ছা, নাসিবুল ভাই আপনি এটা লাস্টটা পড়তে পারবেন? হামজা জবর আ, কফ না,
মিম না পেশ কুম। না না নাসিবুল ভাই, লাম জবর। এটা হামজা কি করে হয়? হামজা কোনোদিন কারোর সঙ্গে জুড়ে থাকে? জুড়ে থাকে না। লাম লাম কব জব লাম জবর লাম কব মিম পেশ কুম। ওটা কব নয়, লাম ওটা হলো কুম কাপ, ওটা হলো কাপ। কাপ মিম পেশ কুম লাম কুম লাম কুম নয়, লাকুম। লাম লাকুম জি। দিন কুম লাকুম দিন কুম। দিন কুম নয়, দাল ইয়াজের দি, ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা একালিফ টান দিয়ে পড়তে হয়। লাকুম জি দি, দাল ইয়াজের দি, লাকুম দি। তারপরে পড়েন। নুন নুন কপ নুম কপ পেশ কুম নুন পেশ নুন। তাহলে প্রথম থেকে পড়ে যান তাহলে। লাকুম দিল দিন লাকুম দিন কুম। আপনি আবারও সেই ভুলটাই করলেন। লাকুম দিনুকুম, দাল ইয়াজের দি, লাকুম লাকুম দিনুকুম। না ভাত বুঝতে খাবো পেরেছেন? না। লাকুম দিন লাকুম। জি, লাকুম দিনুকুম একালিফ টান দেবেন, আলিফ মাদ্দা। আচ্ছা দেখেন, লাকুম দি হামজা লাম জবর আল, লাকুম আলাম তার, হামজা লাম জবর আ, লাম মিম জবর লাম, আলাম, তা জবর তা, আলাম র জবর র, আলাম তার। বুঝতে পারছেন? জি আচ্ছা, মিম সাকিনের 1 নম্বর কায়দা হলো ইজহার, তাই না? ইজহারে কি বলেছিলেন? ইজহারের জি স্বাভাবিক কি বলেছিলেন? মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে, অর্থাৎ অন্য 27টি অক্ষর যদি আসে, তাহলে ইজহারের স্বাভাবিক হবে, তাই তো? তাহলে নাই তাড়াতাড়ি পড়তে হয়, একে ইকফা বলে। ইজহার 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 বলে, তাড়াতাড়ি আসলে পড়তে হয়। মিম সাকিনকে আর গুণনা আর ইকফারে বাকি গেল কটা অক্ষর? ইকফার করে পড়তে হবে। মনিল ভাই, বাদ গেল কটা অক্ষর? 28টা। 28টা। দুটো অক্ষর। 28টা। 27টা অক্ষর তো বাদ গিয়েছে। উপরে তো উপরে তো 27টা অক্ষর ধরে নেওয়া হলো, তাই না? মিম সাকিনের পরে জি বা জি আর জি মিম ছাড়া যদি জি অন্য কোনো অক্ষর আসে, তাহলে ইজহারে স্বাভাবিক হবে। তো অন্য কোনো অক্ষর বলতে কি 27টা অক্ষর, বাদ বাকি 27টা অক্ষর, তাই না? জি জি তাহলে 27টি অক্ষর এখানে ব্যবহার হয়ে গেল। আর বাকি ত আছে কটি জ অক্ষর? দুটো আইন অক্ষর। গইন যা কিছু বাকি আসতে পারে। বাকি আছে দুটি অক্ষর, দুটি অক্ষর। বুঝতে পেরেছেন শোয়েব ভাই? কি কি বলেন? জি দুটি মিম আর অক্ষর, বা। বা আর মিম। এবারে এখানে বা আর মিমের কায়দা আছে, দেখেন। মিম সাকিনের পর মিম যদি বা বা আসে, মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনকে গুন্না ও ইকফা করে পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। তাহলে মিম সাকিনের পরে বা আসলে কি হবে? মনিল ভাই বলছি, শুনতে পাচ্ছেন? মিম সাকিনের পরে জি বা আসলে মিম সাকিনকে গুন্না ও ইকফা করে পড়তে হবে, গুন্না করে পড়তে হবে। বুঝতে পেরেছেন? মিম জি সাকিনের জি পরে জি বা আসলে একালিফ গুন্না করে পড়তে মিম হবে। সাকিনের পরে বা আসলে এক আলিফ গুণা করে পড়তে হবে। জি, এখানে সেটা বলছে। মিম সাকিনের পরে বা আসলে মিম সাকিনকে গুন্না ও ইকফা করে পড়তে হবে। একেই ইকফায়ে সাফাবি বলে। তাহলে মিম সাকিনের পরে বা আসলে তাকে কি বলবে? ইকফায়ে সাফাবি। বুঝতে পেরেছেন? স্বাভাবিক। হ্যাঁ। মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে ইজহারে সাফাবি, আর মিম সাকিনের পরে বা আসলে ইকফায়ে সাফাবি। বুঝতে পেরেছেন? জি আপনাদের তো পড়া দেওয়া উচিত ছিল এটা, আপনারা পড়ছেন আমার কাছ থেকে। আচ্ছা মনিরুল ভাই, পড়েন এটা। রব আজবর রব হা মিম পেশ হুম রব্বাকুম বা পেশ বু বা পেশ? কোথায় বা পেশ আছে? বাজের বা বি রব বিম রব বাজের বিম বু বাজের আজের বি। বি রব বিম বাজের বি হা রব্বি হুম মিম বিহি। জের হুম রব্বে হুম রব্বাহুম বিহিম। রব্বাহুম বিহিম। রব্বাহুম বিহি
আচ্ছা, শোয়েব ভাই লাইনে আছেন? জি। এটা পড়েন, লাস্ট এটা। ওয়াও আলিফ জবর ও, তা জবর তা, কাফ জবর কা, ওয়া সা কা, ওটা কফ জবর ক, লাম কফ কফ মিম কফ কাফ জবর ক, মিম পেশ ওয়াসা ক। কু, কাফ জবর ক, কফ জবর ক, কাফ মিম পেশ কু, বাজের বি, হামজা খারাজের ই, হা খারাজের হি, ওয়াসা ক হা কুম, খারাজের হি, হা খারাজের হি। হি, ওয়াসা ই, হ্যাঁ, ওয়াসা ক কুম বিহি। আচ্ছা, তাহলে মিম সাকিনের পরে বা আসলে কি হয়? ইকফায় সাফাবি হয়, তাই তো? জি। আর মিম সাকিনের পরে মিম আসলে কি হয় শোয়েব ভাই? একে সাফাবি বলে, ঈদগামে সাফাবি বলে। আচ্ছা, আমি যাকে জিজ্ঞাসা করবো উনি বলবেন, ঠিক আছে? জি। আচ্ছা, শোয়েব ভাই, মিম সাকিনের পরে মিম আসলে কি বলে? মিম সাকিনের পরে মিম আসলে জি। ঈদগামের সাফাবি, ঈদগামে স্বাভাবিক কেমন ওটাকে ভাবে পড়তে হয়? মিমের দ্বারাই মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে একালিপ গুণনা করে পড়তে হয়। জি 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 জি, মিমের দ্বারাই মিলিয়ে এক আলিফ গুণা করে পড়তে হয়। গুণা, এটা কি গুণা সহ পড়তে গুণনা হয়, সহ পড়তে সহ হয়। পড়ে। মনিরুল মিমকে ভাই দ্বিতীয় মিমের সঙ্গে পড়েন। মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে হামজা মেরে ই মিম সাকিনের পরে আসলে মিম আসলে প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনা সহ পড়তে হয়, একে ইদগামে সাফাবি বলে। মনিরুল ভাই, এটা পড়তে পারবেন? হামজা জেরে লাম ইয়াতেস লাম ইয়া জবর লা ইলা কাত লাম কাফ মিম পেশ কু ইলা কু ये ইলাইকুম। ভুল হয়ে গেছে, ওই মিমটা ধরা হয়নি। ইলাইকুম, জি। তারপরে ওই যে রয়ের উপরে যে সাকিন আছে, তাহলে আবার মিমটা পড়তে হবে। জি। ইলাইকুম মুর, ইলাইকুম মুর, মিম রপেশ মুর। মিম রপেশ মুর। ইলাইকুম মুরসালুন। জি, তাহলে ওই মিমটা আমরা কয়বার পড়ছি জি? 3 বার। মিমটা জি দুবার। আমি মনির ভাই তোমাকে জি আপনাকে বলেছিলাম না, এই যেমন জি, কাপটা প্রথম এইটা মিমের আমি সঙ্গে মনে একবার, হয় আমার কথাটা শোনেন, কাপটা প্রথম মিমের সঙ্গে একবার জি উচ্চারণ জি হচ্ছে, কাপ মিম পেশ জি কুম, তাই তো? জি, আচ্ছা, এবারে মিমটা, মিমটা তো একা একা উচ্চারণ আরেকবার হবে, তাই না? হ্যাঁ জি, কিন্তু কিন্তু এখন এটা দেখেন, মিমের পরে হচ্ছে কি একটা অক্ষরের উপর সাকিন আছে, তাই না? হ্যাঁ, জি জি। এই মিমটা একা একা না পড়ে ওই একা একা পড়াটা মিমের সঙ্গে জুড়ে নেবে, বুঝতে পেরেছেন? এই রর সঙ্গে জুড়ে নেবে। জি, বুঝতে পেরেছি। তাহলে কিরকম হবে? রয়ের উপরে যদি সাকিন না থাকতো তখন কিন্তু মিমটা একা একা পড়তো আবার, বুঝতে পেরেছেন? রয়ের জি উপরে জি সাকিন না থাকলে এমনটা পড়া হতো, ইলাইকুম, ইলাইকুম, তাই না? আর রয়ের উপরে সাকিন জি আছে তখন তাহলে এরকম পড়তে হবে, ইলাই